দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন্ট বেয়ন্ডা গ্যালারিতে। আপনাদের সাথে আছে আমি আশরিক রুদ্র। আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই কিন্তু শুরু হবে বিপিএল। ইতোমধ্যে দলগুলো বিপিএল এর প্রস্তুতিও শুরু করে দিয়েছে। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আছেন একজন অতিথি, সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক চাইলে আপনারাও যোগ দিতে পারেন আমাদের অনুষ্ঠানে। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দিয়ে করতে পারেন প্রশ্ন কিংবা মতামত। আমরা এবার সরাসরি চলে যেতে চাই আলোচনায়। সানোয়ার ভাই, আমরা সাধারণত যেমনটা দেখি প্রতি বিপিএল এর আগে দলগুলো যখন প্রস্তুতিতে নামে তাদের নিজস্ব প্রস্তুতি মনে হয় ঠিকঠাক থাকে না, কারণ দেখা যায় যে তাদের নিজস্ব কোনো ইউনিফর্ম থাকে না, একই জায়গার মধ্যে মিরপুর একাডেমিতে গাদাগাদি করে অনুশীলন করে। তবে এবার একটু ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে এবার বিপিএল এর শুরুটায় অন্তত আমরা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি? কিছু ভিন্নতা তো অবশ্যই প্রতিবারই কিছু ভিন্নতা থাকে, তবে একটা জিনিস আমার কাছে কষ্ট দেয়, যেমন বিপিএল যদি আমরা শুরুর থেকে খেয়াল করে দেখি, শুরু হয়েছে যেই ওয়েতে বিপিএলটা স্টার্ট হয়েছিল, প্রথম দ্বিতীয় যেরকম মানে ওয়ার্ল্ডের সব সুপারস্টাররা খেলেছিল, বিপিএল খুব অর্গানাইজ হয়েছিল। তো একসময় মনে হয়েছিল আইপিএলের পরে সবচেয়ে যে অবস্থান যদি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হয় এটা হলো বিপিএল। পরবর্তীতে সময়ের প্রেক্ষাপটে আমরা এখন দেখি মানে আইএল, টি20, পিএসএল, বিগ ব্যাশ, তারপরে সিপিএল এমন জায়গায় চলে গেছি আমরা আসলে আমাদের অবস্থাটা ধরে রাখতে পারি নাই। আমরা কিন্তু অনেক দূরে চলে আসছি আমাদের স্ট্যান্ডার্ডটা। তবে তবে এই বছর কিছু পজিটিভ সাইন আছে, যেটা হলো প্র্যাকটিস গ্রাউন্ড। আমাদের সবসময় প্রিপারেশন দেখি যে বিসিবির একাডেমিক গ্রাউন্ডের উপর সবাই মানে 4-5-6টা টিমই ডিপেন্ড করে ওইটার উপরে। এবার দেখেছি যেহেতু রংপুরে নিজস্ব মাঠ আছে, সেম ওয়েতে বেশ কিছু ব্যক্তিগত একাডেমি তৈরি হয়েছে, যেগুলি ম্যাক্সিমাম ফ্যাসিলিটিস দিয়ে তৈরি হয়েছে, যে ওইগুলি ইউজ করার দেখছি ইউজ করছে, এটা একটা গুড সাইন। তবে আমার মনে হয় যে বিপিএল যেই ওয়েতে শুরু হয়েছে, আমার মনে হয় বিপিএলটা দ্বারা আমরা জানি আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি চেঞ্জ হয়েছে, সেম ওয়েতে ক্রিকেট বোর্ড চেঞ্জ হয়েছে, ইলেকশন হয়েছে। বিপিএলটা করার জন্য যে পর্যাপ্ত সময় ওইটা কিন্তু ছিল না। পর্যাপ্ত একটা প্রিপারেশন, লং টাইম একটা প্ল্যানিং, যে একটা টিম করার ক্ষেত্রে, ক্যালেন্ডার দেখার ক্ষেত্রে, একটা ফরেন প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট করার ক্ষেত্রে, কখন অ্যাভেলেবেল হবে, কোন সময় হবে, অনেক কিছুই কিন্তু প্রপার ওয়েতে অর্গানাইজ ছিল না। যেটা কারণ হলো পরিস্থিতি, যে পরিস্থিতির কারণে ওরা আসলে অর্গানাইজে খুব একটা বেশি করার কিছু ছিল না। যেই কারণে আমার মনে হয় বিপিএলটা যদি আমরা আরেকটু গুছিয়ে, যেহেতু এবার নতুনভাবে ফ্র্যাঞ্চাইজি দিয়েছে, 5 বছরের জন্য একটা টিম দিয়েছে, স্বাভাবিক টিমগুলিকে যদি আমরা আরেকটু সময় দিয়ে আরেকটু রিপোর্টেড ফ্র্যাঞ্চাইজিগুলি যদি আমরা ইনভলভ করতে পারতাম, সেই ওয়েতে যদি আবার হতে পারতো যে এই বছর বিপিএল না হয়ে আমরা যদি নেক্সট ইয়ার প্রপার টাইম দিয়ে প্রপার ওয়েতে অনেক আগে থেকে শিডিউল করে অনেক কিছু প্ল্যান করে যদি আগাতে পারতাম, তাহলে হয়তো বা আরও ভালো হতো। তারপরেও এই শর্ট টাইমের মধ্যে আমরা যেভাবে আয়োজন করছে, আমার মনে হয় পজিটিভ সাইন অবশ্যই আছে। এখন বাকিটা ডিপেন্ড করবে, আমরা জানি যে অনেকগুলি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন শুরু হয় একসাথে, সেই কারণে যে ওই মানের ফরেন প্লেয়ারও পাওয়া যায় না, পাওয়া গেলেও তারা হয়তো কয়টা ম্যাচের জন্য অ্যাভেলেবেল থাকবে, এইগুলি অনেক কিছু প্রশ্নবোধক চিহ্ন থাকে। তারপরেও শুরু হয়েছে, তারপর সব কিছু ডিপেন্ড করে মাঠের ক্রিকেটের উপর। মাঠের যদি ভালো ক্রিকেট হয়, এগুলি হয়তো অনেক কিছু ওভারকাম করে আমরা পজিটিভ দিকে আগাতে পারবো। পাশাপাশি আপনি যেটা বললেন যে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার কারণেই হয়তো আমরা বিদেশি অন্তত আমরা মানসম্মত প্লেয়ারগুলো পাচ্ছি না, কিন্তু উইকেটও একটা ফ্যাক্টর। আমরা আগের বিপিএলগুলো তো দেখেছি যে আমরা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে যেমনটা দেখি 180, 90, 200+ রান হচ্ছে, সেটা আবার চেজ হচ্ছে। বাংলাদেশের উইকেটগুলো সাধারণত আমরা দেখি যে 140, 150-এর মতো উইকেট থাকে। দর্শকরা হয়তো বা সেরকম বিনোদনটা পায় না। এবারের উইকেটটা কি আপনার মনে হচ্ছে যে একটু ভিন্নতা থাকবে, আমরা একটা বড় হাই স্কোরিং ম্যাচগুলো দেখতে পাবো বা বড় স্কোর আমরা চেস করা দেখতে পাবো, এরকম কোনো কিছু আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, এই বিপিএলটা আয়োজনের মেইন উদ্দেশ্য কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটের মানটা, বিশেষ করে টি20 ফরম্যাটে আমরা যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পারফর্ম করতে পারি, ওইখানে আমাদের প্লেয়ারকে প্রিপেয়ার করা। ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে এক একভাবে খেলে আমাদের ইয়াং ক্রিকেটাররা বা এস্টাবলিশ ক্রিকেটাররা তো ওই স্ট্যান্ডার্ডে পারফর্ম করতে পারে। কিন্তু ওই স্ট্যান্ডার্ডে পারফর্ম করতে হলে দেখেন সব ক্রিকেটে ইন্টারন্যাশনাল যখন আইসিসির কোনো ইভেন্ট হয়, তখন উইকেটগুলি ট্রু, বিশেষ করে টি20 ট্রু উইকেট থাকে। ওইখানে 170, 180, 200 এরকম রান হবে, আপনাকে ওই রান চেস করতে হবে। সেইটার জন্য প্রিপারেশনে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু টি20 ফরম্যাটের খুব বেশি টুর্নামেন্ট কিন্তু আমরা খেলি না। যেই সীমিত টুর্নামেন্ট খেলি, এইটার মেজর টুর্নামেন্টে হলো বিপিএল। এখান থেকে কিন্তু প্লেয়ারদের বড় একটা প্রিপারেশন হয়। এই প্রিপারেশনের জন্য মেইন হলো উইকেটে যদি এরকম আপনাকে ওই ধরনের, আপনি যে উইকেটটা 130, 140 উইকেট সাপোর্ট করে, বল স্লো আসে, ব্যাটে আসে না, টার্ন করে, ওরকম উইকেটে চাইলেও একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আনলেও কিন্তু এরকম 200 বা 178 এরকম 170-80 রান করা ডিফিকাল্ট। যে জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল উইকেটে এখানে যদি উইকেট সাপোর্ট করে, আপনি আমাদের প্লেয়াররাও রান করবে, অপোনেন্ট প্লেয়াররা রান করবে, চেস করবে, বোলাররাও টাফ টাইম ফেস করতে হবে যে ট্রু উইকেটে কীভাবে বোলিং করতে হয়। এই
প্রিপারেশনগুলো এখান থেকে তৈরি হবে। স্বাভাবিক এইটা হলো মেজর ইস্যু। আমার মনে হয় ক্রিকেট বোর্ড এটা ভালোভাবেই এটা অনুধাবন করেছে, ইন্টারন্যাশনাল কিউরেটার এনেছে, চেঞ্জেস আমরা দেখেছি। লাস্ট ঢাকার উইকেটে কিছু চেঞ্জেস দেখেছি, মিরপুর উইকেটে চেঞ্জেস দেখেছি, ভালো রান হয়েছে। আমরা আশা করি সিলেট আগে থেকেই কিছু ট্রু উইকেট ছিল, চিটাগাং উইকেট ছিল, যে 3টা ভেন্যুতে খেলা হচ্ছে উইকেটগুলি আমরা আশা করি যে এই মানের মানে উইকেট যদি হয়, ট্রু উইকেট হয় যেখানে টি-20 ফরম্যাটে 4-6 দেখার জন্য মানুষ যায়, ওই ধরনের উইকেট যদি থাকে, প্রিপারেশন থাকে, ব্যাটসম্যানরা আমাদের অ্যাবিলিটিটা বাড়াবে। কারণ আমাদের দেখেন এই টুর্নামেন্টের পরে কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল কোনো সিরিজ নেই। স্বাভাবিক এইটাই আমাদের মেইন প্ল্যাটফর্ম হবে প্র্যাকটিস, প্রিপারেশন সব কিছুর জন্য। আমরা আশা করি ওই মানের উইকেট হবে, ভালো ক্রিকেট হবে, যার মাধ্যমে আমরা প্রিপারেশন নিয়ে ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে আমরা ওয়ার্ল্ড কাপে যেতে পারবো। সালমান ভাই, আমরা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের দিকে যদি দেখি, বিশেষ করে আইপিএল এর যদি কথা বলি, তাহলে দেখা যাচ্ছে যে একজন প্লেয়ার কিনতে তারা 18 কোটি, 20 কোটি, 22 কোটি রুপি খরচ করছে, যেখানে আমাদের এক একটা ফ্র্যাঞ্চাইজি হয়তো বা এত কোটি টাকা খরচ করে না টোটাল বিপিএল করার জন্য, কিংবা সবগুলো প্লেয়ার এই এতগুলো টাকা তারা খরচ করতে চায় না হয়তো বা। সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে বাংলাদেশে যেসব ফ্র্যাঞ্চাইজির আসছে তারা কি মানে এই বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার মতো প্রতিষ্ঠানগুলো আসছে, নাকি আমাদেরকে আরেকটু আসলে নজরদারি রাখা উচিত, কিংবা বিদেশি যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তাদের জন্য একটু ওপেন করে দেওয়া উচিত? এটা ডেফিনেটলি আমি প্রথমেই বললাম যে আমরা যেই ওয়েতে স্টার্ট করেছিলাম এটা একটা ইন্ডাস্ট্রি, বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হতে পারতো, যে বিপিএলটা একটা ক্রিকেটটা একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার অপরচুনিটি কিন্তু ছিল। আমরা যেই অপরচুনিটি খুব ভালোভাবে কাজে লাগাতে পারিনি, যে কারণে আমরা ডে বাই ডে ডিটোরেট করেছি। আমার মনে হয় এই কারণেই এই দেখেন একটা সময় ছিল কিন্তু আফ্রিদিদের যেই টাকা দিয়ে কিনেছিল এখন টোটাল টিম ওই টাকাতে করতে পারছে, সাকিবের যেই টাকাতে কিনেছে ওই টোটাল টিমের বাজেট অলমোস্ট এই সেম টাকা। এটা সাধারণত বাড়ার কথাই ছিল। বিপিএলের পর যেটা বললাম যে আইপিএলের পরে বিপিএলটাই ছিল মেজর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হতে পারতো, আমাদের ইন্ডাস্ট্রিটা প্রপারলি কাজে লাগাতে পারেনি। যারা ইনভেস্ট করবে তাদেরও তো এটা একটা বিজনেস পলিসি থাকতে হবে, আপনাকে এখান থেকে কীভাবে রিটার্ন পলিসি থাকতে হবে, এটা ক্রিকেট বোর্ড বলেন, ফ্র্যাঞ্চাইজি বোর্ড, সবারই দায়িত্ব। আর আমরা যেই ওয়েতে আমি কী কারণে বললাম যে এই বছর না হয়ে যদি সময় নিয়ে ভালো ভালো ফ্র্যাঞ্চাইজি, বাংলাদেশে অনেক ফ্র্যাঞ্চাইজি আছে যেরকম রংপুর রাইডার, এরা কিন্তু যে কোনো বাজেটে টিম করার মতো অ্যাবিলিটি আছে। এরকম অনেকগুলি ফ্র্যাঞ্চাইজি বাংলাদেশে অনেক কর্পোরেট হাউস আছে যাদের মনে হয় থাকা উচিত অবশ্যই আছে। আমাদের অ্যাপ্রোচটা ওই বললাম, ওই কিন্তু তাদেরকে কীভাবে আমরা ইনভলভ করতে পারি, কি ওয়েতে তাদের ইনভলভমেন্ট হলে, ওইরকম ইনভলভ হলে ক্রিকেটার স্ট্যান্ডার্ড, যাদের কাছে 15-20 কোটি টাকা খরচ করা কোনো ফ্যাক্টর না। এখানে অনেক দল আছে, এখানে তো 2-1টা দল ছাড়া বাকি সবগুলি দলের জন্য, যাদের জন্য 15-20 কোটি টাকা খরচ করা কিন্তু ওই মানের স্ট্যান্ডার্ডের কর্পোরেট হাউস বা আপনি বলে ফ্র্যাঞ্চাইজি যারা এসেছে তাদের জন্য ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় ওই স্ট্যান্ডার্ডের যদি কর্পোরেট হাউসগুলি যদি থাকে তাহলে হয়তো বা তারা মানে স্পোর্টসের স্বার্থে তাদের অ্যাবিলিটি সব কিছু মিলে ওই স্ট্যান্ডার্ডের টিমগুলি যদি আনতে পারবো, তখন হয়তো আমাদের এই স্ট্যান্ডার্ডগুলি বাড়বে। প্লেয়ারদের ম্যাচ ফি বলেন, টুর্নামেন্ট ফি বলেন, প্লেয়ার্স ভ্যালু বলেন, সব কিছু হয়তো ওইভাবে যাবে। স্বাভাবিকভাবেই ডে বাই ডে যে ফ্র্যাঞ্চাইজি, যত ধরনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, বাংলাদেশের ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে কেন? বিকজ অফ আমাদের স্ট্যান্ডার্ডও কমে যাচ্ছে, খেলার স্ট্যান্ডার্ডও কমে যাচ্ছে। সেম ওয়েতে আমাদের ফাইন্যান্সিয়াল যে বেনিফিটগুলি, যেখানে হয়তো আইএল টি20 বা ওই বিগ ব্যাশ বা বলেন আইপিএল, পিএসএল, যেই পরিমাণ ফ্র্যাঞ্চাইজি মানে যেইভাবে ফাইন্যান্সিয়ালি ইনভলভমেন্ট, আমাদের ওইভাবে ইনভলভমেন্ট নাই। আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলি স্ট্যান্ডার্ডগুলিও দেখেন প্রতি বছরই বিভিন্ন ধরনের ইস্যু তৈরি হয়। আমরা জানি না এই বছর কী হবে, আশা করি ভালো কিছুই হবে। তারপরেও মানে ধরো ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্টটা ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন যেই পরিমাণ ফাইন্যান্সিয়াল ইনভলভ হয়ে গেছে, আমাদের এরকম স্ট্রং মানে যদি কর্পোরেট হাউসগুলি ইনভলভ না হয়, খুবই ডিফিকাল্ট এই স্ট্যান্ডার্ডটা ওই জায়গায় নিয়ে যাওয়া। আরেকটা ব্যাপার সালমান ভাই, আমরা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যদি দেখি, আইপিএল, পিএসএল, তারা টুর্নামেন্ট শুরুর মোটামুটি দেখা যায় 1 মাস আগে থেকেই নানান রকমের প্রচারণা শুরু করে, কিংবা অনেক ধরনের তারা কার্যক্রম নেয়, যেখানে বিসিবির একটু মনে হয় যে খুব একটা কম সোশ্যাল মিডিয়া ভিত্তিক তাদের যত প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। মানে অনেক সময় তারা ট্রফি নিয়ে রোড শো করছে, বিভিন্ন অনেক কিছু করছে। এই দিকটা একটু নজর দেওয়া উচিত কিনা, বা তারা কি আসলে ওইভাবে চিন্তা করে বিসিবি? আপনার কাছে কি মনে হয়? চিন্তা করে, এটাও একটা ফ্যাক্টর। আর চিন্তা করার কতটা সময় পেয়েছে, আপনার অকশন হয়েছে কবে? আপনার টুর্নামেন্টের কয়েকদিন আগে অকশন হয়েছে। একটা মানে টিম বন্ডিং তৈরি করার জন্য, টিম বিল্ড আপ করার জন্য মানে অর্গানাইজারও যে সময়টা পেয়েছে ওইটাও কতটুকু সময়। এই জন্যই বলেছিলাম আমি, আমার ভিউ, এটা তো পার্সোনাল ভিউ, অবশ্যই বিসিবিতে অলরেডি টুর্নামেন্ট স্টার্ট হয়ে গেছে। আমার চেয়েছিলাম, ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম, যেহেতু বিসিবির অনেক প্রতিবন্ধকতা ছিল, ক্রিকেট বোর্ডের অনেক চেঞ্জেস আসছে, ইলেকশন হয়েছে, তারপরে নতুনভাবে বিপিএলটা আমরা জানি যে নতুনভাবে এই বছর সবগুলি ফ্র্যাঞ্চাইজি নতুন, এরকম না যে আগের ফ্র্যাঞ্চাইজিগুলি খেলছে, সবগুলি ফ্র্যাঞ্চাইজি মানে নতুনভাবে ইনক্লুড হয়েছে, যেহেতু 5 বছরের জন্য নতুনভাবে দিয়েছে। তাদেরকে
ওই স্ট্যান্ডার্ডের ফ্র্যাঞ্চাইজি ইনভলভ করা এই সময়টাও খুব বেশি ছিল না। এই কারণে আমি চেয়েছিলাম যদি প্রয়োজন বোধে 1 বছর গ্যাপ দিয়ে, এটা খুব একটা বড় প্রবলেম ছিল না যে 1 বছর গ্যাপ দিয়ে পরিস্থিতি বাস্তবতা চিন্তা করে এখন থেকেই তাদেরকে মানে সময় দিয়ে 2-3 মাসের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ইনভলভ করে তাদেরকে প্রিপারেশন নেওয়ার সুযোগ, ওই সময় খেলা হবে, ফরেন প্লেয়ার কী থাকবে, ওই সময় কাদের টুর্নামেন্ট আছে, কোন প্লেয়াররা ফ্রি থাকবে, অনেক আগে থেকে প্রিপারেশন নেওয়ার সুযোগ থাকবে। এই যেগুলি বললেন যে ব্র্যান্ডিং, এইগুলি ব্র্যান্ডিং অবশ্যই আপনি হয়তো বিপিএল শুরু হয়েছে অনেক একটা সময় ছিল যখন শুরু হয়েছিল তখন কিন্তু সারা দেশের মানুষ জানতো, এখন কিন্তু ওই প্রচারটাও নাই, টিমগুলিরও নাই, প্লাস হলো অর্গানাইজার কমিটি। অবশ্যই আমরা একটা ফোন কল নিয়ে নিচ্ছি। একজন দর্শক আছেন আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন। দর্শক, আপনার পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত জানাবেন। প্রশ্নটা আসলে সানোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দেওয়ার দরকার নেই, সানোয়ার ভাই আমাকে দেখতে চিন্তা আছে। সানোয়ার ভাই, এই যে এইভাবে যে বিপিএলটা এইভাবে যে হচ্ছে যে উদ্বোধনী অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেল, তাই না? রাজনৈতিক পরিস্থিতি বলেন, আর যে আপনি যদি রাজনীতি নেতারা এরকম প্রশ্নটা করার ঠিক হবে না আমার জন্য। তারপর আমি মনে করি পরিস্থিতি পরিবেশটা কেমন, আর বিদেশি প্লেয়ারের কথা বলছি, এই যে যেসব বিদেশি প্লেয়ার আমাদের এখানে আসছে, কিছুক্ষণ আগে উপাধ্যায় ভাইয়া বললো যে কোটি কোটি টাকার বাজেট থাকে ভারতে, তাই না, কলকাতাতে, ইন্ডিয়াতে। আমাদের দেশে যেসব প্লেয়ার আসছে এসব প্লেয়ারের মান কেমন, এই মান সম্বন্ধে আপনি একটু বলেন যারা আসছে ফরেন প্লেয়ার হিসেবে। আর একটা প্রশ্ন করবো ভাই, বাংলাদেশে আরো অনেক খেলা আছে, চ্যানেল 24 কে বলছি, আপনারা প্রতিদিন শুধু ক্রিকেটের আলাপ করেন, ফুটবল আছে, আর অনেক খেলা আছে, একটু চ্যাপ্টারটা একটু চেঞ্জ করেন। ধন্যবাদ। দর্শক, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন এবং পরামর্শ দুটোই। যেটা আসলে তিনি জানাচ্ছিলেন যে যেসব বিদেশি ক্রিকেটার বিপিএল আসছে তাদের মান কেমন। আমরা খুব একটা কিন্তু খারাপ মানের ক্রিকেটার দেখছি না। পাকিস্তানের সাইফজাদা ফারহান আছেন, কিংবা আরও যারা আছেন, মোহাম্মদ আমিরও এসেছেন, অন্যান্য দেশের কিছু ক্রিকেটার আছেন, কিন্তু যেটা আসলে সবচেয়ে বড় কনসার্ন সিকিউরিটি কনসার্ন, দেশের যে এখন পরিস্থিতি, ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার এই ধরনের দেশগুলো থেকে আমরা কি সেই সিকিউরিটির কারণে প্লেয়ারগুলো পাবো কিনা, কিংবা এই পরিস্থিতিতে দলগুলো কি পর্যাপ্ত নিরাপত্তা পাবে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? এটা দেশের সার্বিক পরিস্থিতি আমরা সবাই জানি যে আমরা একটা ক্রিটিক্যাল টাইমের মধ্যে পাস করছি, সামনে ইলেকশন প্লাস হলো রাজনৈতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে একটা শঙ্কার মধ্যেই কাটছে। ডেফিনেটলি সিকিউরিটি একটা বড় কনসার্ন। আমরা ডেফিনেটলি গভর্নমেন্ট এটা খুব জোর দিয়ে বাংলাদেশ ক্রিকেট এই ক্রিকেটটা মানে এমন একটা কনসার্ন যে এখানে ক্রিকেটে কোনো কিছু ছোটোখাটো ইনসিডেন্ট হলেও এটা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে যাবে। ডেফিনেটলি ক্রিকেট বোর্ড, গভর্নমেন্ট সবাই এই ব্যাপারে সচেতন থাকবে। এই পরিস্থিতির কারণে হয়তো অনেক প্লেয়ার সিকিউর ফিল করবে না, অনেকেই হয়তো বা আগ্রহ প্রকাশ করবে, এটা একটা কারণ হতে পারে। তারপরেও কিন্তু একেবারে কিন্তু গতবারের তুলনায় আমি বলবো যে গতবারে বেশ কিছু অনেক হয়তো ক্রিকেট ছেড়ে দিয়েছে, অনেক কিছু প্লেয়ার হয়তো ইন্টারন্যাশনালি ওইভাবে নাই, এবার বেশ কিছু ভালো প্লেয়ার কিন্তু আসছে। এখন যে জিনিসটা হলো যে পরিস্থিতি আমাদের চিন্তা করতে হবে এত শর্ট টাইমের মধ্যে, প্লাস হলো প্রিপারেশন। ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন এত আগে থেকে প্ল্যান করা থাকে, একটা প্লেয়ার যারা টপ ক্লাস প্লেয়ার তারা কিন্তু শিডিউলটা অনেক বেশি এঙ্গেজমেন্ট আগে থেকে করা থাকে। এই বিপিএল যদি আরও 6 মাস আগে থেকে প্ল্যান করা থাকতো তাহলে ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজিগুলো টাইম পেত প্লেয়ারগুলির সাথে কন্ট্রাক্ট করার জন্য, অর্গানাইজ করার জন্য। তারপরেও বেশ কিছু প্লেয়ার ইনক্লুড হয়েছে। তো সবচেয়ে শঙ্কার ব্যাপার হলো তারা কতটুকু সময় তারা আসতে পারবে, কোন সময়টা তারা আসতে পারবে, কতগুলি ম্যাচ খেলতে পারবে, এটার উপর ডিপেন্ড করবে মানে ওই স্ট্যান্ডার্ড প্লেয়াররা আসলে কি ইনক্লুড হতে পারছে কিনা। প্রতি বিপিএল আসলে একটা নির্দিষ্ট বা কিংবা কোনো একটা দল নিয়ে খুব বেশি আলোচনা হয়। এবারের বিপিএলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিপিএল শুরুর আগে থেকেই অনেক বেশি আলোচনা শুরু হয়েছে। সেটা হচ্ছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি নিয়ে। চট্টগ্রাম কিন্তু এখনো প্রস্তুতি শুরু করেনি, যেখানে অন্যান্য দলগুলো প্রস্তুতি শুরু করেছে। তাদেরকে নিয়ে কেন এত আলোচনা, কেন বিতর্ক, সেটা আপনার সাথে আলোচনা করতে চাই। তার আগে দর্শক, একটি বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। যেটা আমি বলছিলাম বিরতির আগে, যে প্রতিবারই একটি দল নিয়ে আলোচনা হয়। এবার চট্টগ্রাম রয়্যালস, এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এই দল নিয়ে বিপিএল শুরুর বেশ আগে থেকে, নিলামেরও আগে থেকে। একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দেখলাম কয়েকদিন আগে, সেটা হচ্ছে যে তাদের হেড কোচ, যিনি চট্টগ্রাম বিভাগের কোচ মুমিনুল হক, তিনি ছিলেন হেড কোচ। আবারও কিছুদিন আগে নেওয়া হয়েছে জাস্টিন কেম্প, দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার, তিনিও নাকি হেড কোচ। এবং এই বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা যেটা বলছেন, একজন হচ্ছেন হেড কোচ আর একজন হচ্ছে সিনিয়র হেড কোচ। মানে ক্রিকেটে কোনো দলে দুজন হেড কোচ থাকাটা আপনার কাছে এক্সেপশনাল মনে হয় কিনা? ডিফারেন্ট, বিপিএল ডিফারেন্ট। চিটাগাং মানে প্রথম থেকে শুরু থেকে ওদের অ্যাটিটিউড, অ্যাক্টিভিটি সব কিছু একটু ডিফারেন্ট ছিল। যেহেতু বিসিবি
ফিক্সিং এর ব্যাপারে জিরো টলারেন্স সবকিছু মিলিয়ে ডিফারেন্ট নাকি একটু মানে আনইউজুয়াল, এটা আনইউজুয়াল আর কি। মানে এটা হেড কোচ তো একটা হেড মানে তো হেড সে হেড কোচ আবার দুইজন তো হতে পারে না সাধারণত। হ্যাঁ, তারা কোন সেন্সে কীভাবে করেছে তারা হয়তো ভালো বলতে পারবে। আর যে জিনিসটা মানে শুরু থেকেই কিন্তু বেশ কিছু নজর কিন্তু তাদের প্লেয়ার চয়েস থেকে শুরু করে, ফরেন প্লেয়ার থেকে শুরু করে, কোচিং স্টাফ এবং সাপোর্টিং স্টাফ যারা আগের বিভিন্ন যদি বিতর্কিত টিম, রাজশাহী আগের যেগুলি বিতর্কিত টিম ছিল তাদের সাথে ইনভলভ ছিল, এরকম ম্যানেজমেন্টও ছিল। ডেফিনেটলি বিসিবি ওটা মার্ক করেছে, বিপিএল গভর্নমেন্ট মার্ক করেছে, কিছু চেঞ্জেস করেছে। আমি আশা করি ভালো কিছু হবে। তবে আমি যেটা বললাম প্রথম থেকে, আসলে এই ধরনের এই ফ্র্যাঞ্চাইজির মালিকেরাও বিভিন্ন জায়গায় দেখেছিলাম তারা খুব বেশি ইন্টারেস্ট নিয়ে যে বিপিএলে আসছে, তাদেরকে হয়তো মিসগাইড করা হয়েছিল, বলেছিল যে স্পন্সর থেকে সব কিছু কভার হয়ে যাবে। বিপিএল এর স্ট্যান্ডার্ড এখনও ওই পর্যায়ে যায়নি যে স্পন্সর দিয়ে আপনি মানে এক্সপেন্স কভার করুন, ওই পর্যায়ে এখনও বিপিএল যায়নি। স্বাভাবিক এটা হয়তো তারা মিসগাইডেড হয়েছিল, ক্রিকেট সম্বন্ধে তাদের ধারণা হয়তো বা কম ছিল, যে কারণে তারা মনে করেছিল এইটা। কিন্তু আসলে দেখা গিয়েছে তাদের ওই অ্যাবিলিটিও কতটুকু সাফিসিয়েন্ট আছে কিনা এটাও প্রশ্নবোধক চিহ্ন আছে। দেখেন এখানে তাদের মেন্টর এবং করেছিল, কিন্তু ম্যানেজার এবং মেন্টর করেছিল হাবিবুল বাশার সুমনকে, সব তিনি সরে গেছেন। জানি না সে দেখিয়েছে ব্যক্তিগত কারণ, মনে হয় সেও হয়তো কমফোর্ট ফিল করেন এই জায়গাগুলিতে। সব কিছু মিলে এটা একটা আনকমফোর্ট জোন আছে এখন পর্যন্ত। স্ট্রিক্টলি আমি আশা করি ক্রিকেট বোর্ড স্ট্রিক্টলি মনিটর করবে এই ধরনের প্রবলেম, এইগুলি ইস্যু যাতে আর নতুনভাবে অ্যারাইজ না করে। আমরা জানি আমাদের অনেক টপ ক্লাস প্লেয়ারও কিন্তু এখন এই বিপিএল এর বাইরে আছেন বিকজ অফ কিছু রেড ফ্ল্যাগের কথা বলা হয়েছে, যে কারণে হয়তো সন্দেহজনক তালিকায় তাদের আছে। এই কারণে এই ইস্যুগুলি আমরা চাবো এই বিপিএল এ নতুনভাবে আর কিছু না হোক। সানোয়ার ভাই, আমি গত 2 দিন দেখলাম যে ঢাকা, নোয়াখালী তারা ক্রিকেটার্স একাডেমি নামে একটা একাডেমিতে তারা অনুশীলন করেছে, যেখানে প্রতি অনুশীলন সেশনের জন্য তাদেরকে 40,000 টাকা পে করতে হয়। সেখানে প্রতিটা দল অনুশীলন করেছে, কেউ ঢাকায়, সিলেটে করেছে। চট্টগ্রামে একমাত্র দল যারা এখন পর্যন্ত অনুশীলনে নামেনি। তারা ঢাকায় নামেনি কারণ ঢাকায় যদি তাদেরকে একটা মাঠ ভাড়া করতে হয় সেখানে বাড়তি টাকা খরচ করতে হয়। 40,000 টাকা খরচ করতে তাদের এই কারণে তারা অনুশীলন করবে না। সেক্ষেত্রে প্লেয়ার পেমেন্টটা ঠিকঠাক মতো পাবে আপনার কাছে সেটা মনে হয়? বিপিএল নিয়ে আসলে এইগুলি বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ প্রথম থেকেই কিন্তু আমি যে বলছিলাম, প্রথম থেকেই তাদের অ্যাবিলিটি, তাদের ক্রিকেটিং অর্গানাইজিং অ্যাবিলিটি সব কিছু মিলেই প্রশ্নবোধক চিহ্ন প্রথম থেকেই ছিল। তারপরেও যেহেতু বিসিবি কিছু প্রসিডিওর মেনটেন করে কিন্তু এই বছর ব্যাংক গ্যারান্টি, বিসিবি সে প্লেয়ারদের যাতে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আর সেফ সাইড থাকে, আমি আশা করি যে বিসিবি ওই সেফ সাইড ফলো করি। তারা আমি যতদূর জানি তারা ব্যাংক গ্যারান্টিও ঠিকঠাক মতো দেয়নি, মানে 1 কোটি না দিয়ে থাকে বিসিবির লাইবিলিটিস। হ্যাঁ, 1 কোটি 10 লাখ টাকা নাইম শেখের দাম। আমি যতদূর জানি তারা 2 কোটি টাকাও ব্যাংক গ্যারান্টি দেয়নি। সেক্ষেত্রে আপনার মনে হয় বাকি প্লেয়াররা সেই পেমেন্টটা ঠিকঠাক মতো পাবে? এটা তো ধরেন ফ্র্যাঞ্চাইজি চুজ থেকে শুরু করে এই প্রসিডিউরগুলি সব কিছুই কিন্তু বিসিবির ইমপ্লিমেন্ট করা। বিসিবি যদি এটা ইমপ্লিমেন্ট প্রপারলি করতে না পারে, এখন লাইবিলিটিস বিসিবির কাছে আসবে। এটা স্বাভাবিকভাবে বিসিবির দায়িত্বটা বিসিবির কাছে নিতে হবে। প্লেয়ারদের লাইবিলিটিস, প্লেয়ারদের ফ্র্যাঞ্চাইজি ফি বলেন, প্লেয়ারদের পেমেন্ট বলেন, এটা তো বিসিবি গ্যারান্টি সহকারেই নেওয়ার কথা। এই পয়সাটা ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে আগেই বিসিবি সিকিউর করার কথা। এবং বিসিবি যতদূর বিসিবি জানিয়েছে যে যেই ফ্র্যাঞ্চাইজিগুলি নেওয়া হয়েছে তারা কিন্তু ওই প্রসিডিউর মেনটেন করে তারা নিয়েছে। বিসিবি কিন্তু বলেনি আমরা পাইনি, বিসিবি কিন্তু অফিসিয়ালি বলেছে তাদের এই প্রসিডিউর মেনটেন করে, যারা স্ক্রুটিনির মাধ্যমে লাস্টে নোয়াখালী আরও একটা টিম ইনক্লুড করেছে। ডেফিনেটলি সবাই নিশ্চয়ই ওই ফ্যাসিলিটিগুলি দিয়েছে, তার জন্যই তাদের ইনক্লুড করেছে। তবে আমার মতে এমন ফ্র্যাঞ্চাইজি নেওয়া উচিত যাদের অ্যাবিলিটি প্রুভেন। আমাদের দেশে অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজি আছে, আমরা যদি একটু স্ট্রংলি মনিটর করি, তাদেরকে রিকোয়েস্ট করি, ক্রিকেটের স্বার্থে যদি ক্রিকেট বোর্ড থেকে প্লাস আমাদের অনেক হাই প্রোফাইল ক্রিকেটার আছে, তারা যদি ক্রিকেটের স্বার্থে অনেক কিছু আমরা অ্যাপ্রোচ করি, ডেফিনেটলি অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজি এর সাথে ইনভলভ হতে পারে। একদম ছোট করে জানতে চাই সানোয়ার ভাই, আপনার গতবারও রাজশাহী নিয়ে যেভাবে বিতর্ক হয়েছিল, প্লেয়ার্স পেমেন্ট থেকে শুরু করে তারা হোটেলের পেমেন্ট পর্যন্ত দিতে পারছিল না, এবারও কি আপনার মানে সন্দেহ হয় কি না যে চট্টগ্রামকে নিয়েও একই পরিস্থিতি এবার হতে পারে যেমনটা গতবার রাজশাহীকে নিয়ে হয়েছে? তাদের যে অ্যাবিলিটি, তাদের যে পারফরমেন্স এখন পর্যন্ত সন্দেহ অবশ্যই আছে। তবে আমি বিসিবির কাছে রিকোয়েস্ট করবো, যেহেতু বিসিবির লাইবিলিটিসটা আলটিমেট একটা দেশের প্রতি বদনামটা হয় দেশের ক্রিকেটের প্লাস হলো বিসিবিটি প্রপারলি হ্যান্ডেল করবে। যেহেতু বিসিবি লাইবিলিটিসটা বিসিবি নিয়েছে, বিসিবি এটা এমন কোনো ইস্যু যাতে তৈরি না হয়, এটা বিসিবি লুক আফটার করবে। প্লাস হলো আমরা সবার ওভারঅল কিন্তু আমাদের সামনে বিপিএল, T20 ওয়ার্ল্ড কাপ, এইটার প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
মাঠের খেলাগুলিতে ভালো হয়, উইকেট ভালো হয়, প্লেয়ারদের পারফরমেন্স ভালো হয়, আমাদের দেশীয় প্লেয়ারদের পারফরমেন্স যারা বিশেষ করে ন্যাশনাল টিমে আছে, ন্যাশনাল টিমের আশেপাশে আছে, তাদের পারফরমেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই টুর্নামেন্টের মাধ্যমে। আমরা আশা করি ভালো একটা খেলা দর্শক দেখতে পারবে, ভালো টি-20 ফরম্যাটে যে ধরনের ক্রিকেট আমরা আশা করি, যে ধরনের অ্যাপ্রোচে ক্রিকেট আশা করি, এটা আমরা আশা করি এখন। মানে বিপিএল এর আপনি যেটা বললেন টি-20 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি, মানে আইডিয়াল প্রিপারেশনটা হবে একেবারে যদি একটু ছোট করে যদি জানান। 100% হবে না, তারপরও বেস্ট অপরচুনিটি এইটাই। মানে আমি এই জন্য বলছিলাম বিপিএল যদি প্রিপারেশন না হয়ে যদি আরও কয়েকটা সিরিজ খেলতে পারতাম তাহলে হয়তো আর বেটার হতো, ইন্টারন্যাশনাল সিরিজ খেলতে পারতাম। যেহেতু আমাদের বিপিএলটাও হচ্ছে, এর উইন্ডোও নেই, সময়ও নেই, এটার উপরে ডিপেন্ড করতে হবে। বেস্ট অপরচুনিটি, বেস্ট আউটকামটা এখান থেকে নিতে হবে আমাদের। অবশ্যই আমরা জানি যে বিপিএল মানে হচ্ছে বিতর্ক, এটা প্রতিবারই হয়, এবারও হচ্ছে। বিশেষ করে একটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। তবে যখন খেলা মাঠে গড়াবে, যখন মূল টুর্নামেন্ট শুরু হবে, তখন সব বিতর্ক ছাড়িয়ে মাঠের ক্রিকেট উপভোগ করবে দর্শকরা, এমনটা আমরা প্রত্যাশা করছি। এমন প্রত্যাশা নিয়েই আমরা শেষ করছি লেমন বিয়ন্ড দ্য গ্যালারির আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।